হ্যালো, আজকে চলে এসেছি ভূতের গল্প শোনাতে। অনেক দিন পর তো ভাবলাম যে ভূতের গল্প শোনাতেই চলে আসি। এরকম বৃষ্টি ওয়েদার কার না ভালো লাগে গল্প শুনতে। গল্প না, ঘটনা। সবাই একটু জয়েন হয়ে যাও, তাহলে আমি শুরু করব। তার আগে কিছু কমেন্টস পড়ব, কারণ লাইভে ভূতের গল্প বলতে বলতে তখন আমি কমেন্টস পড়তে পারবো না বা পড়বো না। তাহলে হ্যাঁ, আমি সেই রকমই রেখেছি যে ছোট্ট একটা এমার্জেন্সি, বড় লাইট জ্বালাইনি। তো সেখানে বৃষ্টি হচ্ছে বাইরে, ঘর অন্ধকার, মানে আলো আঁধারি। সবাই জয়েন হও, তাহলে আমি শুরু করব ভূতের গল্প, ভূতের ঘটনা অ্যাকচুয়ালি। সবাই শেয়ার করো লাইভটা, যাতে আরও অনেকে জয়েন করতে পারে আর সবাই আরও শোনে। তো সবাই শেয়ার করো। আমি শ্রীরামপুরে থাকি। ভালো, পুরো জমে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ভূতের ঘটনা বলবো, সত্যি ঘটনা কিছু আমার সাথে ঘটা। আজকে সব বলবো না, আজকে অল্প অল্প থেকে শুরু করব, তারপর আবার আমি এভাবেই লাইভ আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আমার যে চ্যানেল ভৌতিক আতঙ্ক, ইউটিউব চ্যানেল, ফেসবুকেও পেজ আছে, তো সেখানে অনেক দিন শেয়ার করিনি। আমার এই প্রেগনেন্সির টাইমটা, বাবু হওয়া পরে বাবুকে নিয়ে টাইম কাটানো, তো আমার শেয়ার করাই হয় না। তো ভাবছি এবারে আস্তে আস্তে কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি ভূতের ঘটনা বা ভূতের গল্প শোনা, ভূতের ঘটনা শোনা আমরা ছোট থেকেই সবাই শুনে এসেছি, আমাদের ঠাকুমা, দিদিমা বা আমাদের দাদা দিদি, তাদের কাছ থেকে। তো ঠিক সেরকমই আমারও ঘটনার প্রতি, ভূতের ঘটনার প্রতি ভালোবাসা আসে। এটা আমার ভালোবাসারই একটা জায়গা, কারণ আমি ভীষণ ভালোবাসি ঘটনা শুনতে ভূতের। এটা আমার ঠাকুমার থেকে, তারপর আমার পিস্তত দাদা, তার থেকে। সে প্রচুর, মানে সে এলেই আমরা শুধুমাত্র ভূতের ঘটনা শুনি। তার এক্সপিরিয়েন্স, আমার রিলেটিভদের মধ্যে যাদের কাছে, যার সাথেই আমার দেখা হয়, আমি জিজ্ঞাসা করি যে তোমাদের সাথে কিছু কখনো ঘটেছে, তাহলে আমাকে বলো। তো এইভাবে আস্তে আস্তে ভূত নিয়ে চর্চাটা আমার বেড়েই গেছে। ভূত নিয়ে রিসার্চ করা, মানে রিসার্চ করা বলতে কি, কেন হয়, কিভাবে হয়, আমি এগুলোও শেয়ার করব কিছু। যে কারোর বাড়িতে যদি কোনো নেগেটিভিটি কিছু থাকে, কিছু এরকম ভাইবস আমরা অনেকেই ফিল করতে পারি, যেমন আমি ভীষণভাবে ফিল করি যে কোনো কিছু নেগেটিভ কোনো জায়গায়, তো সেটা আমি ভীষণভাবে ফিল করি। আর যারা জানো না আমার আগে শেয়ার করা ঘটনা, আমি সেগুলোও শেয়ার করব তোমাদের সবার সাথে, কারণ অনেকেই নতুন আছো, যারা আমাকে নতুন দেখছো। তো চলো তাহলে আস্তে আস্তে ঘটনা শুরু করা যায়। তো বহু ঘটনা এরকম আছে যে আমি আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি ছোট থেকে। কিছু আছে আমার রিলেটিভরা আমাকে শুনিয়েছে, তাদের কাছ থেকে জেনেছি। তো এইভাবেই ভূত ভূত নিয়ে ভীষণ চর্চা করতে ভালো লাগে। তো শুরু করি, সবাই বলো। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে। ভৌতিক আতঙ্ক আমার ইউটিউব চ্যানেল আছে। তো আগে কন্টিনিউ ছাড়তাম ভিডিও, আস্তে আস্তে প্রেগনেন্সির টাইমটা, তারপর বেবি বড় হচ্ছে, তো সেই জন্য সেই সময়টাতে আমি অফ ছিলাম, পারিনি শেয়ার করতে। বাট এবার আস্তে আস্তে লাইভে আসবো, সেই ঘটনাগুলোকে আমি নিয়ে কিন্তু শেয়ার করব। সেই কারণে আমি এখনই কমেন্টগুলো পড়ছি, কারণ লাইভের মাঝখানে আমি কোনো কমেন্ট পড়বো না, তাহলে সেই যে তারটা থাকে না, শোনার একটা আগ্রহ, সেটা কেটে যায় কোথাও। তো আমি শুরু করি আস্তে আস্তে, সবাই একটু কমেন্ট করো। ভূত আমারও ফেভারিট চ্যাপ্টার, তনুশ্রী ব্যানার্জি। আর তোমরাও কিন্তু আমাকে শেয়ার করতে পারো যদি তোমরা চাও যে তোমাদের পাঠানো ঘটনা আমি এইভাবে শোনাই, তোমাদের নাম সহ। যদি কেউ নাম বলতে ইন্টারেস্টেড না থাকো লাইভে, তাহলে আমি বলবো না, বাট যদি কেউ চাও তাহলে কিন্তু আমি শেয়ার করতেই পারি। আমার ভীষণ ভালো লাগে, এটা একটা আমার ভালোবাসার জায়গা, ভূত। তো চলো বৃষ্টির রাতে ভূতের সাথে ভূতের গল্প বলি। আচ্ছা, তো বলো সবাই, আমি স্টার্ট করব কি?
তোমাদের কমেন্ট, অ্যাকচুয়ালি এই ফোনে আমার কমেন্ট আসে না, আমি অন্য ফোন থেকে দেখছি কি কমেন্ট আসছে। তো তোমরা বলো, যদি শুরু করি তাহলে শুরু করে দেবো ভূতের ঘটনা। আমার সাথে ঘটনা দিয়ে আগে শুরু করি। আজকে চেষ্টা করব যতটা সময় আমি পারি শেয়ার করার, তারপরে আবার নেক্সট ডে যেদিন লাইভ আসবো সেদিন শেয়ার করব। ওকে, ওকে, একদম একদম ওকে, ঠিক আছে। তো আমি শুরু করছি। তো এই ঘটনাটা আমার মায়ের সাথে ঘটেছিল, একটা ছোট্ট ইনসিডেন্ট। আমরা অনেকেই আছি, যা অনেকের সাথে এটা হয় যে আমরা ভূতকে ফিল করতে পারি। ভূত মানে কি, আমরা যদি ভগবান বিশ্বাস করি যারা, তারা নিশ্চয়ই আমরা ভূতও বিশ্বাস করব। অনেকে আবার করতে চায় না, সেটা তাদের ওপর। তো আমি কাউকেই হার্ট করে বলছি না। তো আমি এটা বিশ্বাস করি, নেগেটিভ যদি কিছু থাকে, পজিটিভও থাকে, পজিটিভ কিছু থাকে, নেগেটিভও থাকে। তো আমাদের লাইফে দুটোরই কিন্তু এক্সপিরিয়েন্স আমরা করি। অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। কারা বুঝতে পারি বা কারা ভয় পাই, এই যে দেখো অনেকে বলে যে রাশি, অনেকের হালকা রাশি, ভারী রাশি। তো হালকা রাশি ভারী রাশির ব্যাপার একটা আছে, কিন্তু তার থেকেও বড় আছে আমাদের মানে লাইফে আমরা অনেকেই, ধরো আমাদের পাশেই কিছু ঘটছে, আমরা অনেকে ফিল করতে পারছি, অনেকে পারছি না। এটা না আমাদের চার্টে থাকে, আমাদের বার্থ চার্ট। অনেকে সেই জিনিসটা ফিল করতে পারে, আমাদের বার্থ চার্টে থাকে যে তারা এক্সপিরিয়েন্স করবে বা তারা এই জিনিসগুলো ফিল করবে, ঠিক আছে, এইটা কিন্তু থাকে। আবার অনেকে আছে ভারী রাশি, তারা ফিল করতে পারে না। অনেকে আছে হালকা রাশি, ফিল করতে পারে। ঠিক অপোজিটটাও হয়। তো এগুলো সম্পূর্ণটাই রাশির কনসেপ্ট তো আছেই, যে হালকা রাশি, যেমন তুলা রাশি প্রচণ্ড হালকা রাশি, মকর রাশি প্রচণ্ড হালকা রাশি, ভারী রাশি যেমন সিংহ রাশি, মেষ রাশি, এই রাশিগুলো খুব ভারী। এইগুলো কিন্তু যেমন আমার হাজব্যান্ডের মেষ রাশি, তো ভীষণভাবে ফিল করে। আমার সিংহ রাশি, আমি ভীষণভাবে ফিল করি। তো আমার ভাই তুলা রাশি, সে ফিল সেভাবে করে না, কিন্তু ওর চট করে হাওয়া লেগে যায়, চট করে কোনো কিছুতে ভয় পেয়ে যায়। কোনো জায়গা থেকে ধরো গেল, যেখানটা রাত্রিবেলা নিঝুম এলাকা, রেল লাইনের নিচ দিয়ে যে অনেক সময় ছোট ছোট জায়গা থাকে না, যেখান থেকে যাওয়া যায়, যেমন সাবওয়ের নিচটা, সেখান দিয়ে গেল, ও বাড়িতে এসে ফিল করে ওর গা ভারী হয়ে গেছে, ওর ঘুম আসে না। তো আমি সব ঘটনাই আস্তে আস্তে শেয়ার করব। তো চলো এবার তাহলে শুরু করি। প্রথমে আমার মায়ের একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি শেয়ার করছি। আমিও দেখেছি ভূত, আমিও ফিল করেছি, মানে কোনো একটা সোল, সেটা ফিল করেছি। তো শুরু করব। হ্যাঁ, ভূতকেও সেভাবে কিন্তু চাইতে হবে যে তারা আমাদের দেখা দেবে কিনা, তাদের ওপরও কিন্তু থাকে। শুধু আমাদের ওপর থাকে না, ভূত আমাদেরকে দেখা দেবে কিনা বা কোনো সোল আমাদেরকে দেখা দেবে কিনা, এটা কিন্তু তাদের ওপরেও থাকে। তো এবার আস্তে আস্তে আমি শুরু করছি। এটা আমার মায়ের সাথে ঘটেছিল। আমার দাদু মারা যাওয়ার পর এটা মায়ের সাথে ঘটে। তো এটা আমার মায়ের সাথে ঘটেছিল, তো সেটাই আমি শেয়ার করছি। আচ্ছা, এবার কিন্তু আমি কমেন্ট পড়া বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ বলবো, তোর ঘটনাও শোনাবো। তো আমার ভাই ভয় পায়, বাট ও সাহসী, কিন্তু একটু মাঝে মাঝে ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো রাশির ওপরও, রাশিতে যেমন হালকা রাশি তারা ফিল করে, তো এই একটা ব্যাপার থাকে। এক্স্যাক্টলি, এটাও একটা ব্যাপার থাকে। তো আমি শুরু করি এবারে। তো আমার দাদু যখন গত হন, মারা যায়, তো আমার তখন বয়সটা অনেকটাই কম। তখন আমরা ছোট, আমার বয়স কত হবে, ম্যাক্সিমাম 5 বছর, 5 কি 6 বছর, এর বেশি নয়। তো আমার দাদু মারা গেছে, আর সেই সময়টাতে ফার্স্ট ইনসিডেন্ট ঘটে আমার বাবার সাথে। তো আমার দাদু এখানেই একটা লোকাল হসপিটালে ভর্তি ছিল। আমার দাদুর হয়েছিল ক্যান্সার। তো হঠাৎ করে জানা যায়, প্রথমে খেতে পারছিল না, পেট ব্যথা, শরীরটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। ঠিক সালটা আমার মনে নেই, কারণ আমি তখন অনেকটা ছোট ছিলাম। তো সেইভাবে আমার কোন সালে ঘটনাটা সেটা মনে নেই, বাট আজ থেকেও অনেক বছর আগের ঘটনা এটা। তো আমার দাদু যখন মারা যান, ছিল বৈশাখ মাস ছিল, সেটুকু মনে আছে, বৈশাখ মাস ছিল। তো আমার দাদুর যখন ক্যান্সার ধরা পড়ে, উনি র্যান্ডামলি, তোমরা জানো এই যে শরীর খারাপটা, এই রোগটা
খুব ফাস্ট, মানে খুব ফাস্ট কিন্তু এটা শরীরে স্প্রেড করে। তো প্রথমে দাদু বাড়িতে ছিল, বাড়িতে তার যত্ন হতো, তার সমস্ত কিছু। তারপর আস্তে আস্তে যখন তার শরীরটা আরও ডিটোরিয়েট করে তখন তাকে ওয়ালসে রেখে আসা হয়। আমাদের এখানেই তোমরা জানো অনেকেই ওয়ালস হসপিটাল, তখন সেটাই এখানে ছিল সেভাবে। তখন এত নার্সিংহোম কিছু ছিল না, তো হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তো সেখানে মোটামুটি 2-3 দিন 4 দিন বেশ ভালো ছিল, তারপর আস্তে আস্তে আবার শরীর খারাপ করে। তো সেই সময় বাড়ির পরিস্থিতি কেমন থাকে সবাই আমরা জানি, যে আমাদের যদি কোনো কাছের মানুষ এরকমভাবে চলে যাবে আমরা বুঝতেই পারছি। সেখান থেকে জানিয়েও দেওয়া হয়েছিল যে মানে সে ভালো থাকবে না, আমার দাদু তাড়াতাড়ি যে তার আয়ু কমে আসছে সেটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো সেভাবে আমার বাড়ির লোক প্রিপেয়ার ছিল। তো যতই হোক আমার ঠাকুমা সেভাবে সেই জিনিসটাকে মানতে পারছিল না। তো একদিন কি হয়, ঠিক ভোর রাত 3:30 বাজে। তো কি হতো, আমার বাবারা যেহেতু 6 ভাই, তো প্রত্যেক রাতে হয় আমার বাবা থাকতো বা আমার কাকা থাকতো বা আমার জেঠু থাকতো, এইভাবে থাকতো। তো একসাথে সবাই থাকতো না, সেখানে থাকতে হতো রাত্রিবেলা। তো সেই রাতে আমার বাবা ছিল না, আমার জেঠু ছিল। তো রাত্রিবেলা ওয়ালস থেকে ফোন আসে, এখানকার যে হসপিটাল সেখান থেকে শ্রীরামপুরে ফোন আসে যে 2:30-3টে হবে, আমাদের দোতলা বাড়ি, নিচ তলাতে আমরা সবাই একসাথে ঘুমিয়েছিলাম। যে দেখবে আমাদের বাড়িতে যদি কারোর এরকম অবস্থা থাকে যে আজ যায় কাল যায়, এরকম অনেকেরই থাকে, তো প্রথম থেকেই না একটু ভয় ভয় লাগে, একটা টেনশন কাজ করে। তো মনে হয় এই রে কী খবর পাবো, কি হলো, হঠাৎ যে কোনো ফোন এলো, যে কোনো মানুষের ফোন এলো, আমাদের কিন্তু মনে হয় যে ওখান থেকেই বোধহয় ফোন করছে, নার্সিংহোম থেকেই বোধহয় ফোন আসছে বা হসপিটাল থেকে ফোন আসছে, নিশ্চয়ই কোনো খবর এসছে। তো ভালোটা কখনো আমাদের সেই সময় মনে আসে না, খালি মনে হয় যে কিছু না কিছু হয়ে গেল এরকম। তো সেই পরিস্থিতিতে আমার বাড়িতে ফোন আসে, তখন ল্যান্ডলাইন ছিল, মোবাইল ছিল না। তো ল্যান্ডলাইনে ফোন আসে আমার নিচের ঘরে, ওপরের ঘরটা আমাদের পুরো ফাঁকা ছিল, ওপরেই আমরা থাকতাম। ওপরে আমাদের 3টে, আমি বলে রাখছি, আমাদের দোতলা বাড়ি। তো নিচের থেকে মেন এন্ট্রান্স থেকে ঢুকে বড় একটা ছোট্ট একটা ঘর ছিল যেখানে দাদু থাকতো, তার পাশে একটা দোকান ঘর ছিল। আর সেখান থেকে গিয়ে, মানে ছোট দাদুর ঘরটা থেকে গিয়ে একটা বড় হল টাইপের ছিল, সেখানে কোনো বিছানা ছিল না, মানে খাট ছিল না, এমনি ফাঁকা, সেখানে টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস এরকম ছিল। আর ঠিক তার পাশেই আমার ঠাকুমার ঘর। ঠাকুমার ঘর পেরিয়ে আরেক, মানে ঘর দিয়ে ঘরে যাওয়া যেত, সেখান থেকে পেরিয়ে একটা রান্নাঘর, তারপর ওপরে উঠে যাওয়ার সিঁড়ি। ওপরে উঠে যাওয়ার সিঁড়ির ওখানটাতে একটা ছোট্ট মতো ফাঁকা জায়গা ছিল, সেটা ফাঁকাই ছিল, জাস্ট ওটা আমরা বসার জন্য, গল্প করার জন্য ইউজ করতাম। তার পাশ থেকেই, মানে সিঁড়ি দিয়ে উঠে বাঁ হাতেই চলে গেছে একটা বড় হল। ঠিক সিঁড়ি থেকে তুমি যখন উঠে হলের এন্ট্রেন্সে ঢুকছো, সেখান থেকে সিধা দেখা যায় ঠাকুর ঘরের দরজা আর ঠাকুর ঘর। এবার ঠাকুর ঘরটা যে কমপ্লিট হলো, তুমি যে বড় হলটা দিয়ে যাচ্ছ, পাশাপাশি 2টো ঘর পরে একটা আমাদের ঘর ছিল আর একটা আমার জেঠুর ঘর ছিল। তো জেঠুরা বাইরে যেহেতু থাকে, ঘরটা সবসময় লক থাকতো। ঠিক জেঠুর ঘরের পাশে, মানে হলের এন্ট্রেন্স দিয়ে ঢুকে সিধা দেখা যেত হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। তো সেই পরিস্থিতিতে যখন 2:30-3টের সময় ফোন আসে, আমার ঠাকুমা অঘোরে ঘুমাচ্ছে, তার কোনো হুঁশই নেই যে ফোন এসেছিল। কারণ সারাদিন টেনশন, দাদুকে নিয়ে ভাবছে, কখনো যাচ্ছে, ঘরের কাজ সমস্ত কিছু নিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে ঠাকুমা ঘুমিয়ে পড়েছে। ফোন যে এসছে ঠাকুমার কোনো খেয়াল নেই। তো সেই হতে হতে যখন ফোন আসে, নিচের ঘরে আমি, আমার ভাই, আমার মা, আমার বাবা শুয়েছিলাম। নিচে মেঝেতে বিছানা করে, যেহেতু ওই ঘরে কোনো খাট ছিল না, আর ওই ঘরেই ফোনটি রাখা ছিল। আর আমার ঠাকুমার কাছে আমার জেঠুর ছেলেরা, আমার দাদারা, তারা শুয়ে আছে। আর পাশেই আর একটা আমাদের পোষা, সেখানে বাকি জেঠুরা থাকতো, পাশে আমার কাকারা থাকতো। তো এইভাবে তো যখন ফোন আসে, মাও ওঠে আমার বাবার সাথে। তো উঠে গিয়ে যখন ফোনটাকে রিসিভ করে, বাবা খবর পায় যে আমার দাদু এক্সপায়ার করেছেন, দাদু আর নেই। তো বাবা দাদুকে প্রচণ্ড যেহেতু ভালোবাসতো, বাবা না কান্না করে উঠতে গেছে, যে কি, মানে জোরে, আমরা যেমন বিশ্বাস করতে পারি না প্রথমে যে এরকম কিছু হয়েছে, কি বলছেন। তখন সাথে সাথে আমার মা মুখটাকে চেপে ধরে, বলে যে দাঁড়াও, আমরা যাই, এখনই এরকম করো না, কারণ আমার শাশুড়ি, মানে মায়ের যে শাশুড়ি মানে আমার ঠাকুমা জেগে যাবে বলে। তো বলে যে এখন দাঁড়াও, আগে দেখি কি হয়েছে, তারপরে এখন কিছু এরকম বলার দরকার নেই। মা সবে শুয়েছে, টায়ার্ড রয়েছে, শরীরও ভালো নেই,
তো ঠিক আছে চলো আমরাই যাই, আস্তে আস্তে খবর দেওয়া যাবে, আস্তে আস্তে সব বলা যাবে, একটু সকালটা হোক। কারণ সেই মুহূর্তে তো যেতে পারবে না, তখন এখনকার মতো এত গাড়ি, এত টোটো রিক্সা অ্যাভেলেবেল ছিল না সেই সময়টাতে। তো ভোর না হলে সেভাবে কোনোভাবেই যাওয়া পসিবল নয়। তো কারণ পাশ থেকে যদি কোনো রিক্সাওয়ালাকে ডেকেও আনা হয় সেটাও তো সময় সাপেক্ষ। তো সেরকম পরিস্থিতিতে বললো দাঁড়াও, সব হবে, চলো আগে ওপর থেকে তুমি জামা কাপড় নিয়ে আসো, তারপরে নিচে আসি, বসি, একটু সকাল হোক, তারপর আমরা যাচ্ছি। কারণ মোটামুটি তো 4-5 ঘন্টার আগে কোনো কিছু হবে না, নিয়ে আসা যাবে না, একটু ওয়েট করেছি, একটু আলোটা ফুটুক। তো সেরকমভাবে আমার বাবা মাকে বললো, যেহেতু আমার বাবা একটু ভয় পেয়ে গেছিলো ব্যাপারটাতে। তো তারপরে কি হলো, মা আমার বাবার সাথে ওপরের ঘরে গেল, কারণ বাবার জামা কাপড় ওপরের ঘরেই ছিল আমাদের ঘরে, নিচে তো আমরা শুধুমাত্র শোয়ার জন্যই ব্যবহার করতাম ঘরটা। তো বাবা যখন ওপরে যাবে বললো, মাকে বললো চলো। তো মা বললো তুমি ওঠো, আমি আসছি, যেহেতু আমরাও ছিলাম। তো আমার বাবার এক্সপিরিয়েন্সটা এবার বলছি। আমার বাবা নিচ থেকে দরজা খুলে, মানে ওই হলটা থেকে ঠাকুমার ঘর হয়ে তারপর একটা দরজা আছে, সেখান দিয়ে বেরিয়ে, বলেছিলাম একটা রান্নাঘর আছে, সেখান থেকে বেরিয়ে সিঁড়িতে উঠে যায়। মানে অ্যাকচুয়ালি সিঁড়ি থেকে নেমেই আমাদের একটা রান্নাঘর ছিল, হ্যাঁ, ওটা আলাদা সেপারেট ছিল না। তো ওই রান্নাঘর ওখান দিয়ে উঠে সিঁড়ি শুরু হচ্ছে, সিঁড়ি থেকে টার্ন নিয়ে দোতলায় গিয়ে সেখান থেকে বাঁদিকে টার্ন নিলেই হবে হচ্ছে আমাদের হলটা, যেটা বলেছিলাম। তার হলের এন্ট্রেন্স থেকে দেখা যায় ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরের দরজার ভেতরে ঠাকুর ঘরটা। তো সেই মুহূর্তে বাবা যখন সিঁড়ি দিয়ে উঠে যখন হলে, আর ওপরে তখন আমাদের দোতলাতে ঘরটা অন্ধকার ছিল, আলো ছিল না। আর ঠাকুর ঘরে একটা ছোট্ট, দেখবে আগে যেমন আমরা দেখেছি হলুদ ছোট্ট আলো পাওয়া যেত না, মানে যেগুলো এখন নানা রকম কালারে বেরিয়ে গেছে, তখন কিন্তু হলুদ থাকতো, লাল থাকতো, ছোট টিম টিম করে জ্বলতো, সেই আলোগুলো, একটা ছোট্ট আলো জ্বলছিল। তো আমার বাবা যখন উঠে, আর ডান দিকে চলে যাচ্ছে সাদে যাওয়ার সিঁড়ি, আর বাঁ দিকে চলে যাচ্ছে হল, তারপর ঠাকুর ঘর। বাবা যখন টার্ন নিয়েছে হলের দিকে গিয়ে, বাবার চোখটা পড়েছে সিধা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে দেখছে আমার দাদু না ছিল রাম ঠাকুরের ভক্ত, রাম ঠাকুরের ভক্ত, আমিও সেই ঠাকুরেরই দীক্ষিত। তো সেই ঠাকুরের দীক্ষিত ছিলেন। আর আমাদের বাড়িতে ওরকম ঠাকুরের একটা সিংহাসন রাখা থাকতো, যেখানে ঠাকুরকে শয়ন দেওয়া হতো রাত্রিবেলা, সেইটা সিধা দেখা যেত। আমার বাবা উঠে টার্ন নিয়ে দেখছে একটা না, মানে কেমন বলবো, সাদা ধোয়াটে কিছু একটা জিনিস, মানে বাট সেটা কিন্তু মানে কি বলবো, একটু ধরো তুমি কোনো দিকে তাকাচ্ছ, একটা মনে হয় স্পার্কেল কিছু একটা, মানে স্পার্ক করছে কিছু একটা, সাদা ধোয়াটে কিছু একটা, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে কি জল জল করার মতো কিছু একটা ঠাকুর ঘরের জানলা দিয়ে বেরিয়ে গেল। তো সেই দেখে না আমার বাবা, মা তো যায়নি, মা বলছে তুমি ওঠো আমি আসছি, সেই দেখে আমার বাবা তাড়াতাড়ি করে ঘরে গিয়ে জামা নিয়ে চিৎকার করতে করতে নেমে এসছে মায়ের নাম ধরে, এসে নিচে বসে হাঁপাচ্ছে। আর একা অত রাতে, আর সে এরকম পরিস্থিতি হলে না দেখবে পুরো বাড়ি মনে হয় যেন আমাদের গিলতে আসছে, তখন আরও বেশি ভয় লাগে। যতই লোক থাকুক, যতই ঘরে আলো জ্বলুক, তাও কিন্তু আমাদের একটা ভয় ভয় লাগে। তো আমার বাবা নিচে নেমে এসে বলছে, মা বলছে কি হলো, তুমি এরকম করছো কেন, কি হলো? তখন বলছেন আমি একটা জিনিস দেখলাম, এরকম এরকম একটা জিনিস দেখলাম, মনে হলো ঠাকুর ঘরতে এরকম একটা মানে সাদা ধোয়াটে কিছু, বাট ওটা বোঝা যাচ্ছে পুরো মানে সলিড একটা ধোয়ার মতো কিছু একটা এরকম বেরিয়ে গেল। তো দেখে না বাবা যেও নিচে চলে এসছে, মা বললো দেখো বাবা তো ঠাকুরের ভক্ত ছিলেন, তো সেজন্যই হয়তো বাড়ির মায়া ত্যাগ করতে পারিনি, তো উনি বাড়িতে এসে দেখা দিয়ে গেলেন। কারণ আমরা বিশ্বাস করি যে সোল কিন্তু যাতায়াত করতে পারে, তো সেরকম কিছুই হয়তো হয়েছে, তুমি ভয় পেও না, নিজেরই মানুষ বাবা, তো কিছু হবে না। তো যাই হোক, সে তারপর ভোর হলো, ঠাকুমাকে সব জানানো হলো, আর সেই সময় বাড়িতে কি পরিস্থিতি থাকে সেটা আমরা সবাই জানি। তো এরকমভাবে হলো, দাদুর দাহ কার্য হলো বাড়িতে। তখন অনেক লোকজন, আমার পিসমশাই, আমার যে দাদুর শালকরা, মানে আমার ঠাকুমার ভাই, ছোট ভাই, সেই দাদু থাকে হচ্ছে কাকিনাড়ায়, তো দাদুর নাম হচ্ছে পরিদাদু। তো আমার মায়েদের মামা শ্বশুর, তো আমাদের দাদু, তো আমি সেই বলেই সম্বোধন করছি। তো সেই দাদুরা সবাই এসছে, বাড়িতে লোকজন ভর্তি। বাট লোকজন থাকলেও যেটা বললাম যে এরকম পরিস্থিতি হলে সব সময় আমাদের মনে হয় রে
আমাদের পাশে হয়তো সেই রয়েছে যে চলে গেছে, সেই মানুষটাকে আমরা ফিল করতে পারি। তো এরকম জিনিস, তখন বাড়িতে ভর্তি লোক। এরকম একটা দিনে এই মায়ের সাথে যে জিনিসটা আবার ঘটেছে, সেটা মোটামুটি দাদু চলে যাওয়ার 3 দিনের মাথায়। আমরা সবাই জানি যে যদি এরকম বাড়িতে কোনো মানুষ চলে যান, মারা যান, আমাদের বাড়িতে কিন্তু মানে ধুনো দিতে হয়। পুজো তো করা যায় না, কিন্তু আমার ঠাকুমা বলেছিল ঘরে ধুনো দিও, দাদুর ঘরে প্রদীপ ধরিয়ে রাখা, তো এরকম কিছু নিয়ম আছে। সব বাড়িতেই থাকে যে একটু ধুনো দেওয়া, ঘরে একটা পজিটিভ ভাইব্রেশন, তো সেরকম কিছু থাকে। পুজো যেহেতু দেওয়া যায় না, তো আমার মাই এই কাজটা করতো সন্ধ্যাবেলাতে। মা একদিন, আর আমাদের এখানে শ্রীরামপুরে আগে স্টেটের যেহেতু কানেকশন, এখানে না খুব কারেন্ট যায়, আগেও যেত, এখন সেরকম প্রবলেম নেই, তো ভীষণ কারেন্ট যেত। তো সন্ধ্যা হলেই ওই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি প্রচণ্ড কারেন্ট যেত। এই জন্যই আমার মনে আছে যে বৈশাখ মাস, কারণ তখন খুব কারেন্ট যেত, বর্ষাকাল, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যেত। তো এরকমই একটা দিনে মা সন্ধ্যাবেলা ঠিক ওই 6:30 7টা নাগাদ করে ধুনো দেওয়ার জন্য সারা বাড়ি দেখিয়েছে, উঠোন, বাকি যে ওপাশের ঘর সব দেখিয়েছে, নিজের পোষণ। এবার ওপরের পোষণে কেউ তখন থাকতো না, সবাই নিচে বসে কথাবার্তা বলতো, নিচে থাকতো। তো মা বলেছে যে ঠিক আছে, আমি ওপরে ধুনো দিয়ে আসছি। আর ওপরের ঘরে তখন কেউ নেই, কারেন্ট চলে গেছে। তো আমার তার আগে বাবা গিয়ে ওপরে বোধহয় মোমবাতি ধরিয়ে দিয়ে এসেছিল, তারপর মা গেছে ওপরে ধুনো দিতে। তো আমাদের না আগেকার দিনের যে খাটগুলো হয়, নিচটাতে যে ফাঁকা থাকে না, নিচের পোর্শনটা, এখন তো বক্স কাটের কনসেপ্ট বেরিয়ে গেছে, বাট আগে যেমন আমাদের প্রত্যেকেরই বাড়িতে, হয়তো এখনো অনেকের বাড়িতে আছে, আমার ও বাড়িতে ওই খাটটাই এখনো রয়েছে, নিচটা ফাঁকা থাকতো। মানে আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম, একটা মানুষ বসে থাকার মতো জায়গা সেখানে থাকতো। আর কি হতো, আগেকার দিনে মানুষরা কি করতো, ওই খাটের নিচটাকেও, স্পেসটাকেও ব্যবহার করতো কি, নিচে বাসনপত্র, কোনো গামলা এরকম রেখে দিত, ছোট অ্যাটাচি, তখন তো এত ট্রলি ছিল না, ছোট অ্যাটাচি এরকম রেখে দিত। তো সেরকমভাবেই আমার মাও রেখে দিয়েছিল নিচটা। প্রতিদিন মা নিচটা পরিষ্কার করতো, খাটের নিচটা ঢুকে পরিষ্কার করে মোছাটুচি করতো, এরকম করতো। তো মা ওপরে যখন উঠেছে, ওঠার পরে পুরো অন্ধকার, মায়ের গাও ছমছম করছে, ভয় পাচ্ছে। মা যেহেতু মা আগে থাকতো হাওড়াতে, তারপর শেওড়াফুলিতে চলে আসে। আমার দাদুর যেহেতু পুলিশের চাকরি ছিল, তো সেখানেও মায়ের সাথে যত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, মা এগুলো জানে। তো মার ভয় ভয় লাগছে যে একা একা এলাম, কাউকে একটা নিয়ে এলে ভালো হতো সাথে। তো মা উঠেছে ওপরে, উঠে ঠাকুর ঘরে ধুনো দিয়েছে, ছাদের সিঁড়িতে গিয়ে ধুনো দিয়ে এসছে, ছাদেও দিয়ে এসছে, দিয়ে এসে নিচে আমাদের ঘরে যখন ঢুকে ধুনো দিয়ে যখন বেরোচ্ছে, মা ফিল করছে খাটের নিচে না ঝমঝম ঝমঝম করে সব পড়ে গেল বাসনপত্র। যদি একসাথে সব বাসনগুলো যদি কেউ ফেলে দেয়, যেমন আওয়াজ হয় সেরকম। মা ধুনো ওখানে রেখেই, যে বলেছিলাম আমার ঠাকুমার যে ভাই, সেই দাদুর নাম পরিদাদু, তো মা সাথে সাথে পরিমা বলতে 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 চিৎকার করে নেমে এসছে। তখন মাকে দেখে সবাই চমকে গেছে যে কি হলো, তুমি চিৎকার করছো কেন, কি হয়েছে? তখন মা বলছে ওপরে চলুন মামা, দেখুন কিছু একটা দেখলাম, আমি কিছু একটা শুনলাম। যে কি শুনলে? বলছে আমার খাটের নিচে মনে হলো যেন কেউ বাসনপত্র ফেলে দিল। হতেই পারে। তখন দাদু বলল যে বিড়াল হতে পারে, বা কোনোভাবে পড়ে গেছে, হাওয়ায় হতে পারে, তো চলো ঠিক আছে গিয়ে দেখছি। তো মা গেল ওপরে, দাদুর সাথেই গেল। ধুনো ওখানেই পড়ে গেছে, রেখে দিয়ে চলে এসছে মা। গিয়ে দাদু বললো কই দেখি তোমার খাটের নিচে কিছু আছে কিনা। তখন ওই লণ্ঠন ব্যবহার হতো না, লণ্ঠন নিয়ে বা মোমবাতি নিয়ে গেছে। দেখছে খাটের নিচে পুরো পরিষ্কার, কিচ্ছু নেই, কোনো কিছু পড়ে আছে, একটা বাসনও পড়ে নেই, পুরো ফাঁকা। আর মায়ের না ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের মধ্যে মা সব রাখতো, সব অ্যাজ ইট ইজ, কোনো জায়গায় কিছু পড়ে নেই, যেমনটা ছিল তেমনই। তো তখন দাদু বললো যে তুমি হয়তো কিছু ভুল শুনেছো বা ভুল দেখেছো, তোমার মনের ভুল। তো মা বললো না, আমার মনের ভুল না, আমি স্পষ্ট শুনেছি, স্পষ্ট জিনিস ঘটেছে। তো হওয়ার পরে তারপর তো চলে এলো। তারপর থেকে মা ওপরে একা যেত না, ওই যতদিন না ওই সময়টা কেটেছে, মা কাউকে না কাউকে নিয়ে যেত। এর আগে যখন আমার দাদু মারা যায়, দাদুর যখন ক্যান্সার ধরা পড়ার আগে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছিল আমাদের বাড়িতে। তো যার জন্য আমার পিসতো দাদারা এখনো সবাই এলে ভয় পায়। ওরা রাত্রিবেলা থাকতে গেলে ওদের একটা আতঙ্ক থাকে যে
আগে নাকি ছাদের মধ্যে একটা সাউন্ড, মানে কেউ হেঁটে চলার সাউন্ড পাওয়া যেত। তো সেটা কেন হতো আমরা কেউ জানি না, কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছিল। আমার দাদু মারা যাওয়ার আগে, দাদু যখন এই ক্যান্সার ধরা পড়ার আগে, আমাদের পাশের বাড়ি থেকে একজন রাত্রিবেলা কিছু দেখেছিল আমাদের ছাদের ওপর। পরের দিন সে ঠাকুমাকে জিজ্ঞাসা করছে যে নাম নিয়ে, যে হ্যাঁ গো, ঠাকুমার নাম ধরে, যে তোমাদের বাড়িতে কি কোনো ঘটনা ঘটেছে? তখন বললো কি ঘটনা ঘটবে? বললো না, তোমাদের বাড়ির ছাদে সাদা শাড়ি রাত্রিবেলা মেলা ছিল কেন? তখন ঠাকুমা বললো আমার বাড়িতে সাদা শাড়ি তো কেউ পরে না, সাদা শাড়ি মেলা থাকবে কেন? বললো না, আমি রাত্রিবেলা ছাদে উঠেছিলাম গরমে, তো সেই সময় দেখছি যে ছাদে সাদা শাড়ি মেলা। তখন মানে আমার ঠাকুমা, আমার মাম ডাকতাম, মাম বলছে কি বলছো, কি বলছো? সেরকম কোনো পেছন থেকে না মানে পুরো মনে হলো কিছু একটা নকের। আমি যেখানে বসে আছি তার নিচেও একটা ঘটনা আছে, সেটাও শেয়ার করবো, ঠিক নিচে, ঠিক একদম নিচের পোর্শনে। তো সে কারণেই মানে বারবার ক্যামেরা থেকে আমি পেছনে দেখছি। তো সাদা শাড়ি কেন মেলা থাকবে, এরকম তো কিছু হয়নি। তো বললো আচ্ছা হতে পারে, ভুল দেখেছি। তারপরেই কিন্তু এই জিনিসটা ঘটেছে, আমার দাদু চলে যান ওইসব খবর পেয়ে। তো হওয়ার পর তো ওই জিনিসটা হয়ে গেল, দাদু চলে গেল, মায়ের সাথেই ঘটনা ঘটলো, আমার বাবার সাথেও ঘটনাটা ঘটেছিল। তো তারপর থেকে আমরা কোনো কিছু আর খারাপ কিছু মানে ফিল করিনি, দাদুকে নিয়ে আর কোনো কিছু ফিল করিনি। তো এই আমার দুটো ঘটনা ছিল, একটা মানে একটা জিনিসেরই রিলেটেড, দুটো, একটা বাবার একটা মায়ের সাথে ঘটা এই জিনিসটা। তো বলো সবার কেমন লাগলো এই দুটো ঘটনা? মানে ভূত মানে যে কেউ সামনে সশরীরে দাঁড়িয়ে আছে, বিকট মুখ, বিকট কিছু, সেরকম কিন্তু কিছু নয়। ভূত ফিল করার, এই কোনো কিছু সোল, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা ফিল করার। তো আরেকটা তোমাদেরকে ঘটনা আমি শেয়ার করব, সেটা আজ করব না পরেই করব, কিন্তু ওটা একদম আমি যে রুমে বসে আছি ঠিক তার অপোজিটেই, মানে আমাদের ফ্ল্যাটটা এটা, ঠিক তার পেছনেই যে পোর্শনটা, সেখানেই একটা পুরনো মানে ফাঁকা কোয়ার্টার আছে যেখানে কেউ থাকে না, পরিত্যক্ত। সেই মানে কোয়ার্টারটাতেই ঘটা, সেটা নাকি আজও ঘটে চলেছে, এটা আমার শোনা। কারণ সেই সময়টাতে আমি এখানে ছিলাম না, আমার বিয়ে হয়ে গেছিল, বা আমাদের ফ্ল্যাটে, আমার মাহেশের যে ফ্ল্যাট সেখানে আমি থাকতাম, তো এখানে ছিলাম না, ঘটনাটা আমি এসে শুনেছি। তো তার আগে যে জিনিসটা আমি ফিল করেছি সেটাই আমি একজনের সাথে মানে শেয়ার করছিলাম। সে আমাকে বললো তুমি ঠিক ফিল করেছো, তো এই ঘটনা। তো বলো যে কেমন লাগলো এই দুটো ঘটনা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। আর কতজন দেখছে আমি বুঝতে পারছি না, এখানে শো করছে না, স্টিল হয়ে আছে 54। তো বলো তোমাদের কেমন লাগলো, তোমরা কি আরো ঘটনা শুনতে চাও আজকে? বলো, কমেন্টও অনেক খুব স্লো আসছে, আমি বুঝতে পারছি না। আমি আরেকটা ফোন থেকে দেখছি। হ্যাঁ, আমি ঘরের লাইটটা অফ করেছি, একটা ইমার্জেন্সি জ্বালিয়েছি, যাতে সেরকম একটা পরিবেশ তৈরি করা যায়। কারণ খুব আলো, খুব মানে আওয়াজ, সেরকম পরিবেশেই ঘটনা ভালো লাগে না। আমি আগেও যখন শুনতাম তখন হ্যারিকেন ধরিয়ে দিতাম বা ছোট আলো ধরিয়ে দিতাম, ঘর অন্ধকার করে শুনতাম। তো এরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমারই বাড়িতে আমি আমার একটা ঘটনা শেয়ার করছি, ঠিক আছে? তো যেমন তোমাদেরকে বললাম, আমাদের বাড়ির তো বললামই যে আমাদের ওপরে দোতলায় উঠলে একটা বাদিকে চলে যাচ্ছে হল ঘর, ঠাকুর ঘর, আর একটা চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে আমাদের ছাদে ওঠা সিঁড়ি। যখনকার ঘটনা এটা, মোটামুটি 2014 সালের ঘটনা আমি বলছি। 14 সালের ঘটনা বলছি, 2014 ঘটনা। তো সেই সময় বলেছি যেমন আমরা আমাদের ফ্ল্যাটে শিফট করেছিলাম 2013-তে। তারপরে আমি আমাদের বাড়িতে চলে আসি, মানে মাঝে আমি এসে থাকতাম আমার ঠাকুমার কাছে, টাইম স্পেন্ড করতাম, কোনোদিন 2-3 দিন থাকতাম, কোনোদিন 1 সপ্তাহ থাকতাম। তো এরকমভাবে আমার ইচ্ছা হলে আমি চলে আসতাম, যেহেতু এখানে সবাই থাকতো, আমার ঠাকুমা ছিল তো, আর ওখানে আমরা চলে গেছিলাম, আমার মা ভাই আমরা চলে গেছিলাম। তো সেরকমই একটা সময় আমাদের বাড়ির দুটো পোর্শন, তো আমাদের পোর্শনটাতে আমাদের ঘরটা
তার পাশেই কাকার ঘর ছিল, মানে আমার কাকা ছোট কাকাদের, তার অপোজিটেই ছিল হচ্ছে আমাদের এই পোর্শনটার অপোজিটেই ছিল হচ্ছে আমাদের জেঠু, মেজো জেঠু, বড় জেঠু তাদের ঘর। তো সেই ঘরটা ভেঙে আবার নতুন করে রেনোভেট করা হচ্ছিল, কনস্ট্রাকশন তোলা হচ্ছিল বলে তখন আমাদের যে ঘরটা, মানে আমরা যেখানে থাকতাম সেই ঘরে আমার মেজো জেঠুরা, আর তার পাশেই হলে বড় জেঠুর ফ্যামিলি, নিচে বড় জেঠুর ফ্যামিলি, মানে সবাই একটুখানি অ্যাডজাস্ট করে ছিল, যেহেতু ওইদিকে পোর্শনটা পুরো ভাঙা হয়েছে নতুন করে ঘর তোলা হবে বলে। তো এরকমই একটা সময় আমি এসছি আমার মাহেশের ফ্ল্যাট থেকে আমার এই বাড়িতে থাকতে। তো তখন কি হয়, আমি মানে ওপরে পোর্শনে আমার যেহেতু মেজো মারা তখন সেই সময় ছিল আমাদের ঘরটাতে, আমার ভাই তখন ছোট, মানে আমার মেজো মার ছেলে, মেজো জেঠুর ছেলে, ওর বয়স তখন কত হবে, 4-5 বছর বা আরও কম। আমার ভাই ওপরে মানে খুব টিভি দেখতো তখন, ওই ডোরেমন কার্টুন দেখতো। এবারে ওপরের ঘরেও টিভি দেখছে, আমি এসছি বাড়িতে, আমাদের এই পুরনো বাড়িতে আমি এসছি। এসে আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে, মাম ভাই কোথায়? ভাই না, অমিত। অমিত কোথায়? তখন বললো ওপরের ঘরে ও টিভি দেখছে, যা ওপরে। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তো আমি নিচে ঠাকুমার ঘর দিয়ে বেরিয়ে আর নিচে রান্নাঘর দিয়ে সিঁড়িটা দিয়ে উঠেছি, উঠে এবার সিধা উঠবো, উঠে আমি বাদিকে যাব ওই ঘরে, হল যেমন বলেছিলাম ওই দিকে, আর ডান দিকে উঠে যাচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। তো আমি দেখছি ছাদে ওঠার সিঁড়িতে আগেকার দিনে কি হতো, ওই রেলিং থাকতো না, এখন যেমন স্টিলের রেলিং বা আয়রনের যে রেলিংগুলো সেরকম থাকে লোহার, তখন কি হতো পুরো সিমেন্টিং করা থাকতো, আর ওপর দিয়ে না মানে ছোট্ট এরকম বিম থাকতো যেটা ধরে 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 মানুষ উঠতো। তো আমি দেখছি ওই ছাদে ওঠার সিঁড়ির দিকে জাস্ট হাতের এইটুকু পোর্শন, হ্যাঁ, কেউ ধরে 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 উঠছে। সেটা দেখে না আমি ছোটখাটো হাত, মানে বেশি বড় মানুষ এরকম না, ছোট 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 হাতের জাস্ট এইটুকু পোর্শন দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে মানে বেশি লম্বা চওড়া কেউ নয়, ছোটখাটো মানুষ। তো আমি ভেবেছি আমার যে মেজো জেঠুর ছেলে, আমি এরকম উঠছি তো এরকম ভাবে দেখছি উঠে যাচ্ছে। তো আমি সাথে সাথে আছি, এই অমিত তুই কোথায় যাচ্ছিস, এই অমিত তুই কোথায় যাচ্ছিস, ছাদে যাচ্ছিস কেন এত রাতে? তো সাথে সাথে ওরকম চিৎকার করতে করতে উঠছি। তো এবার বাদিকে হলে আমি ঘরে চলে যাব, আর ডান দিক হলে আমি ছাদে উঠে যাবো। আমি ডান দিকে টার্ন নিতে গেছি, তো টার্ন নিতে গিয়ে না আমার ভাই সাথে সাথে ঘর দিয়ে বেরিয়ে এসে বলছে, ও দিদি তুমি কি বলছো, আমি তো ঘরে আমি ডোরেমন দেখছি। তুমি কি বলছো, আমি তো ঘরে আমি ডোরেমন দেখছি। আমি ওই দেখে আমি স্পষ্ট দেখেছি, মানে মানুষ একটুখানি ভুল দেখতে পারে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ভুল দেখতে পারে, বাট এতটা সময় ধরে দেখছি উঠছে, নিশ্চয়ই সেটা চোখের ভুল নয়। তো আমি সাথে সাথে ওর হাতটা ধরে নিয়ে নিচে এসে গেছি। আমি কিন্তু তখনও বুঝিনি যে ভূতের কিছু বা সোল বা কিছু, আমি এসব কিচ্ছু বুঝিনি, হ্যাঁ, আমি এসব আমি ভাবিনি। তখন না আমি ভেবেছি কোনো চোর ডাকাত এলো কিনা ঘরে ঢোকার, মানে এরকম কোনো ফোন দিয়ে আসছে কিনা যে ঘরে ঢুকবো রাত্রিবেলা কিছু করবো। আমি সেই ভয় আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে আমি আমার ঠাকুমা শুনে, আওয়াজ শুনে, ঠাকুমা, আমার মেজো মা, আমার মেজো জেঠু ছিল, সে সবাই চলে এসে সিঁড়ির কাছে, যে কি হচ্ছে, কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন, কি হয়েছে বল। আচ্ছা ছাদে চোর এসছে বা ছাদে কেউ একজন বসে আছে লুকিয়ে, তাড়াতাড়ি ছাদে চলো। তো আমাদের ওপরের যে ব্যালকনি সেখানটা ছোট নয়, পুরো কভার করা, ওখান দিয়েও কেউ চলে যেতে পারবে না, কোনো সব জানলায় রড দেওয়া আছে, কেউ যেতে পারবে না। আর ছাদে একটা গেট দেওয়া থাকতো, ছাদ দিয়েও যদি কেউ নেমে যায় ছাদে একটা গেট দেওয়া থাকতো, সেটা ওই বন্ধ করা থাকতো ভেতর দিয়ে। ওপরে একটা হাঁসকল ছিল, নিচে একটা হাঁসকল ছিল, তো সেটা খুলে বাইরে থেকে খুলে কেউ বেরিয়ে যেতে পারবে না, মানে বাইরে থেকে ভেতরে আসতে পারবে না, বা ভেতর থেকে যদি যায় তখন তো বোঝাই যাবে যে দরজা খোলা, কেউ পালিয়েছে ছাদ দিয়ে। তো সেরকমও নয়, আর ছাদে একটা তালা দেওয়া থাকতো নিচের দিকটাতে। তো ওরকম হওয়ার পরে আমার জেঠু কি করেছে, একটা কাটারি নিয়েছে, যে কোনো কিছু হলে তো অন্তত নিজেকে সেভ করতে পারবো, কোনো কিছু না করি ভয় তো দেখাতে পারবো। নিচে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে, সিঁড়ির একদম নিচে আমার জেঠু আমি দুজনে মিলে ওপরে উঠছি, নিচে আমার ঠাকুমা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। সিঁড়ির মাঝখানটাতে ছোট একটা ল্যান্ডিং থাকে না, ওইখানটাতে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার মেজমা, আর আমি আর জেঠু ওপরে উঠছি আস্তে আস্তে ছাদে। আর ছাদে কোনো আলো ছিল না, সিঁড়িতেও লাইট ছিল না, শুধু একটা উঠে যে দিক দিয়ে টার্ন নেবে সেই মুখটাতে একটা আলো ছিল। তখন দেখছি ছাদের দরজাটা ভেতর থেকে বন্ধ করা,
নিচে তালা দেওয়া। তো আমরা কি ভাবলাম, হয়তো কেউ পেরিয়ে দেখেছে ছাদের সিঁড়িতে তালা দেওয়া, দরজাতে কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছে, চক ঘরেই আছে। তো আমি আমার মেজমাকে ডেকেছি, আমার মামকে বলেছি তুমি নিচে দাঁড়িয়ে থাকো। তো আমরা 3 জনে মিলে প্রত্যেক ঘরে, 3টে ঘর, একটা ঘর লক করা আমার সেজো জেঠু, ঠাকুর ঘরে দেখছে আমার মেজমা, আমি দেখছি আমাদের ঘর বারান্দা, আমার জেঠু তো হলটা দেখছে। হল ফাঁকা, হলে দেখলে চট করে চোখে পড়ে যাবে সেরকম কিছু নেই, সব জায়গা দেখছে, কেউ নেই। কেউ নেই মানে কেউ নেই, বাড়িরও কেউ নেই যে হয়তো ছাদে বসে গল্প করছে বা সিঁড়িতে বসে, কেউ নেই। তারপর তো মানে আমাকে জেঠু বলছে তুই ভুল দেখেছিস কিছু। বললাম না, আমি ভুল দেখিনি, কিছু তো একটা ছিল, কেউ তো একটা ছিল। কারণ আমি এতটাই ভুল দেখবো, একটুখানি হয়তো ভুল দেখতে পারি যে কেউ চলে গেল পাশ থেকে, সেটা ভুল মানুষ দেখতে পারে অনেক সময়, মানে এটা ইলিউশন হয়। কিন্তু এতটা সময় ধরে উঠছে, মানে মোটামুটি ওই লাইন, মানে ছাদের সিঁড়িটা মোটামুটি যেটুকু পোর্শন ধরে ধরে উঠেছে, মোটামুটি ধরো 4 ফিট অব্দি কেউ হেঁটে হেঁটে গেল, এতটা তো আমি ভুল দেখবো না। ভুল দেখতে পারি একটুখানি, এতটা কখনোই মানুষ ভুল দেখে না। তো সেই একটা ইনসিডেন্ট ঘটেছিল আমার সাথে। হ্যাঁ, তো এই হয়েছিল আরেকটা ঘটনা। তো এরপরে আরও ঘটনা আছে অনেক কিছু। আমি কাশ্মীরে গেছিলাম, সেখানেও আমার সাথে ঘটেছিল, মানে সেটা তো ভীষণ হন্টেড। মানে সেখান থেকে যে আমরা ফিরে এসেছি এটাই অনেক বড়, কাশ্মীরের সেই কটেজটাতে। তো আমার লাইফে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি ফিল করেছি, আমি কারোর থেকে শুনেছি, এরকম ঘটনা প্রচুর রয়েছে। তো এবার চলো শুনি তোমাদের মানে কেমন লাগলো ঘটনাগুলো, তোমরা বলো। আচ্ছা, 61 ভিউয়ার্স, ওকে, হ্যালো। তোমাদের কেমন লাগলো এবার বলো, আর কারা কারা এনজয় করছো। যদি এটাকে পুরো এনজয় করতে চাও, ঘরটাকে অন্ধকার করে দাও, একটা ছোট্ট লাইট জ্বালিয়ে নাও। দারুণ। আচ্ছা, এগুলো গল্প না, এগুলো সত্যিকারের ঘটনা। বললাম না, ভূত মানে যে ওই বিশাল ভয়ঙ্কর কিছু সামনে চলে এলো, এরকম একদমই নয়। তো কারা কারা চাও বলো যে আমি এরকমভাবে এসে তোমাদেরকে ঘটনা শোনাই, তোমরা ঘটনা কারা কারা শুনতে চাও। তো অল্প অল্প করেই বলবো, বেশ ভালো লাগবে, ভয়ও লাগবে। আর একসাথেই যদি হরর করে সব বলে ফেলি তো অতটাও এনজয় করা যায় না বিষয়টাতে। আমি ভয় পাই, বাট এই জিনিসগুলো দেখলে গা ভারী হয়ে যায়। তো এরকম জিনিস ঘটে, বাট তবে দেখতেও চাই, ফিলও করতে চাই। তো লাইটও জ্বলছে না, খুব ভালো, অন্ধকার ঘরে বসে দেখ। আচ্ছা, সৌরভঙ্গলির সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল হোটেলে, যাই না আমি সবার, মানে এরকম যদি কোনো কিছু পাই আমি সার্চ করে দেখি ইউটিউবে। তো সেরকম আমার ওই ইউটিউব চ্যানেল যে ভৌতিক আতঙ্ক, আমাকে অনেকে ঘটনা শেয়ার করেছে, সেই ঘটনাগুলো আমি শেয়ার করেছি। অনেক রকম ঘটনা, আমার একটা লাভ স্টোরি শেয়ার করেছিল সুপর্ণা বলে একজন, তো আমি সেই ঘটনাগুলোও বলবো। আর যারা যারা শুনতে চাও তো তারা ওই চ্যানেলটাতে গিয়ে দেখো, অনেক ঘটনা আমার শেয়ার করা আছে। তো আজকে আমি আরেকটা কথা বলছি। দাদাগিরিতে আছে, শেয়ার করেছিল। আচ্ছা, আচ্ছা, তো এটা আমি রিসার্চ করেছি বলতে পারো, লোকের থেকে শুনেছি, তারপর গিয়ে এই জিনিসগুলো আমি, হ্যাঁ, আগে যখন আমরা ভাই বোনরা মিলে খেলতাম, ছাদে সিঁড়িতে উঠতে গেলে ছাদে সন্ধ্যাবেলাটাতে গাটা আমাদের ভারী হয়ে যেত। তো এরকম, হ্যাঁ, পুচকু কাঁদছে, ও বাবার সাথে ঘরে রয়েছে, ও কি করে এত দুষ্টুমি করে, হয়তো দেওয়ালে গিয়ে ঠোকা খেলো, তো তখন আমি কান্নাকাটি করে ওঠে। তো সেজন্য ওকে নিয়ে এজন্য আমি লাইভ আসতে পারি না, কারণ ও ছোট, তো আমাকে সবসময় চায় কাছে, সেজন্য লাইভ আসি না, সময় পাই না। সময় হলেও সবসময় এত, সেদিনকে যেমন লাইভে ছিলাম সবসময় মানে আমাকে জড়িয়ে আছে, তো এইভাবে না লাইভটা ঠিক করা যায় না বলে বললাম যে একটুখানি দেখো, আমি আসছি 1 ঘন্টার মধ্যে। ওই যে আমি নেই, কান্না করছে বা দেওয়ালে গিয়ে ঠোকা খেয়েছে, এটা হতে পারে। তো একটা জিনিস বলবো, আমাদের বাড়িতে যদি কোনো কিছু নেগেটিভিটি, আর এটা আমার সাথেও যেহেতু হয়েছে এই ফ্ল্যাটে,
এই ফ্ল্যাটে হয়েছে, তো সে কারণেই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি আমাদের বাড়িতে, যে কোনো মানুষের বাড়িতে আমরা যেমন ফিল করতে পারি, অনেকে কি করে বুঝবো যে কোনো কিছু আমাদের সাথে, আমাদের বাড়িতে রয়েছে নেগেটিভ কিছু, কিভাবে আমরা ফিল করব, কিভাবে বুঝবো, তো সেগুলো থেকে কিভাবে এবার রিলিফ পাবো বা সেগুলো কিভাবে কাটিয়ে উঠবো। এরকম একটা হয় না যে এরকম কিছু ফিল করছি, সবসময় কিছু না কিছু একটা হচ্ছে বাড়িতে, তো কিভাবে এগুলোকে, মানে ঘরোয়া রেমেডি, এরকম নয় আমি কোনো কিছু অন্য কিছু প্রমোট করছি না, ঘরোয়া রেমেডি, ঘরোয়া যেগুলো আমরা করতে পারি, ঠাকুর রিলেটেড কিছু, হ্যাঁ, কোনো কিছু খারাপ মিন করছি না আমি। তো যেমন আমাদের ঘরে যদি কিছু নেগেটিভ কিছু থাকে না, দেখবে একটা ঘরে যতই সানলাইট আসুক আমাদের, কিন্তু ঘরে না সবসময় একটা ড্যাম্প ড্যাম্প গন্ধ থাকে, মানে সবসময় একটা ভ্যাপসা গন্ধ থাকবে। যে যে জিনিসগুলো আমি শেয়ার করছি তার মধ্যে যে সবকটা হবে এরকম কিন্তু কোনো মানে নেই। দেখো, এবার কোনো সোর্স যদি থাকে, যে ধরো কারোর ঘরের ড্যাম্প, হয়তো মানে একদম গ্রাউন্ড ফ্লোরের রুম বা বৃষ্টি ওয়েদার এই সময়, এগুলো না, কোনো সোর্স না থাকলে তখনের কথা বলছি, এরকম ড্যাম্প গন্ধ, বাট সেই ঘরে পর্যাপ্ত আলো আসছে, সূর্যের আলো আসছে, ঘরে প্রচুর জানলা দরজা, তো সেরকম আলো বাতাস খেলছে, তারপরেও যদি এরকম জিনিস থাকে তার মানে কিছু, মানে সামথিং ইজ দেয়ার। তো ড্যাম্প ড্যাম্প একটা গন্ধ সেরকম হতে পারে, ভ্যাপসা গন্ধ, মানে ভ্যাপসা গন্ধ আর খারাপ কোনো পচা গন্ধ, ঘরে হয়তো কোনো কিছু ইঁদুর বিড়াল মরে যায়নি, পচে যায়নি, বাইরে থেকে কোনো গন্ধ আসছে না, কোনো সোর্স নেই, সেরকম ঘরে তাও গন্ধ একটা ছাড়ছে, স্মেল আসছে, যে খারাপ পচা গন্ধ নাকে আসছে, হয় না, সেরকম জিনিস। যে কোনো ইলেকট্রিক গ্যাজেট, যে কোনো ইলেকট্রিক গ্যাজেট তুমি হয়তো নতুন কিনেছো, সেটা খারাপ হয়ে গেল, বেশি দিন ব্যবহার করনি কোনো জিনিস, খারাপ হয়ে গেল, হঠাৎ হঠাৎ করে সেই জিনিসটাকে সারিয়ে নিচ্ছ, আবার খারাপ হয়ে গেল, এই একটা ইনসিডেন্ট, মানে এই জিনিসটা ঘটলো। তারপর ধরো তুমি কোনো একটা রুমে আছো, তুমি শুয়ে আছো, তোমার ফিল হচ্ছে যে ঘরের মধ্যে না, মানে ঘরটা মানে বদ্ধ হয়ে আছে, মানে ঘরের মধ্যে তুমি কাউকে, তুমি ছাড়াও কাউকে ফিল করছো, বাট আমরা যারা অনেকেই আছি তারা খালি মনে করে এই রে আমাদের ঘরে কিছু আছে, বাট ওটা আমরা ভাবতে থাকছি, সেজন্য ফিল করছি না। নর্মাল তুমি ফোনে হয়তো কথা বলছো কারোর সাথে, বা অন্য কেউ তোমার সাথে ঘরে আছে, বাট তুমি ফিল করছো ঘরে কিছু একটা আছে, কেউ একটা আছে। সেই সময় তুমি হয়তো কখনো কিছু কাউকে দেখলে, কোনো অবয়ব বা কিছু এরকম কোনো ইনসিডেন্ট ঘটলো, সেই সময় তো পুরোপুরি স্পষ্ট যে ঘরে কিছু রয়েছে। আর একটা খুব, মানে ঘরে কোনো কিছু পজিটিভ হচ্ছে না, আজকে এই শরীর খারাপ, কালকে ওই শরীর খারাপ, মানুষ মানে শরীর খারাপ হয়েই যাচ্ছে, ভুগেই যাচ্ছে, কোনো কারণে এই শরীর খারাপের রিজন কি সেটাও বুঝতে পারছো না। অনেকেরই দেখবে কিছু ভালো লাগছে না, খালি শরীরটা খারাপ, বাট তুমি খাচ্ছো, নাচছো, ওষুধ ডাক্তারের কাছে গেছো, কোনো প্রবলেম নেই, বাট খালি সে ভুগেই যাচ্ছে। বাড়িতে বাচ্চারা কান্না করছে, বাড়িতে বাচ্চারা, যেমন আমার ছেলের সাথে খুব হতো, বাচ্চারা সেই দিকে তাকিয়ে না কান্না করে যাচ্ছে, ঠিক আছে, কান্না করে যাচ্ছে, ভয় পাচ্ছে, রাত্রিবেলা চিৎকার করে উঠছে। দেখো, বাচ্চাদের এমনি হয়, ওদের অনেক শারীরিক প্রবলেমের জন্য চিৎকার করে কেঁদে ওঠে, বাট কোনো রিজন নেই, চোখ বন্ধ করে চিৎকার করছে, তুমি কোনোভাবে তাকে খুলতে পারছো না। আমার ছেলের সাথে এটা খুব হয়েছিল, সেই ঘটনাও আমি বলবো, চোখ বন্ধ করে চিৎকার করে যাচ্ছে, মানে কোনোভাবে চোখ খুলছে না। তারপরে মানে এরকমও হয়েছে আমার ছেলের সাথে, আমার ছেলে খুব কাঁদছে, কোনো মানে রিজন নেই, সমস্ত ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওকে প্রপারলি রাত্রিবেলা আমি গ্যাস্ট্রিকের মেডিসিন খাইছি, এটা বাচ্চাদের দেয়, মানে কলিক পেইনের জন্য, সেরকম বা কোনো প্রবলেম নেই, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বললো না কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, তাও চিৎকার করে আছে চোখ বন্ধ করে। তারপর যখন আমি ঘরোয়া টোটকা কিছু ওকে করে দিলাম তখনও ঠিক আছে। তো এরকম, আর খুব হয় ইলেকট্রিক গ্যাজেট খারাপ হয়, কোনো কিছু পজিটিভ কিছু হচ্ছে না, তো সেরকম জিনিসে পাশের ঘর থেকে, তুমি হয়তো একটা ঘরে আছো, আর একটা ঘর থেকে তুমি খালি বুঝতে পারবে কেউ, মানে নকের আওয়াজ, মানে আমরা ধরো কোনো কিছু দরজায় যদি কেউ টাক টাক করে একটা আওয়াজ নক করে, সেরকম সাউন্ড, বাইরের ঘরে কেউ নেই কিন্তু খালি তুমি টাক টাক করে আওয়াজ পাচ্ছ, দরজায় কেউ নক করছে, বাট ওপেন করে দেখলে কেউ নেই, বা সেই ঘরে কেউ নেই, ফাঁকা ঘর, সেখানে টক টক করে আওয়াজ করছে, কোনো কিছু ঘষে কিছু নিয়ে যাচ্ছে, মানে দেখবে কোনো কিছু জিনিস ভারী কিছু যদি কেউ ঘষড়ায় বা পা ঘষড়ে যায়, কেউ নেই কিন্তু ঘরে, তুমি ফিল করছো ওরকম ঘষড়ানির আওয়াজ, সেরকম কিছু। এই জিনিসগুলো হলে বুঝবে যে ঘরে কিছু নেগেটিভ আছে। তো যেমন ঘরোয়া টোটকা, আমি এটা অনেকের থেকে জেনেছি, শুনেছি, সেগুলোই শেয়ার করছি। ঘরে হনুমান চালিসা আমরা পড়তে পারি,
বা ধরো সল্ট দিয়ে না ঘর আমরা মুছতে পারি, এটাতে খুব ভালো নেগেটিভ এনার্জি কাটে, পজিটিভ ভাইবস আসে ঘরে। সল্ট দিয়ে ঘরটাকে আমরা ওয়াশ করতে পারি, আমরা যখন ঘর মপিং করি বা কিছু সল্ট দিতে পারি। রক সল্ট খুব ভালো এটার জন্য, সেই সল্ট ইউজ করতে পারি। তারপর ধরো আমরা মানে পজিটিভ ঘরে ধুনো দিতে পারি। আমি যেমন দেখেছিলাম যে আমি এটা করেছিলাম, তো কাজ ভীষণ পেয়েছি। যে একটা ধুনুচির মধ্যে কিছুটা দেখবে ঘুঁটে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, সেই ঘুঁটে জাস্ট একটুখানি ডাস্ট, কর্পূর, এলাচ, তারপর তেজপাতা, তারপর লবঙ্গ, এইসব, এগুলো অনেকেরই হাসি মজা ভাবতে পারে, বাট এগুলোতে কিন্তু পজিটিভ দেখবে। তুমি যখন একটা এলাচ দিয়ে ধুনো ধরাবে না, একটা সুন্দর স্মেল আসে, সুন্দর একটা ঘরের মধ্যে ভালো একটা স্মেল আসে, সেখানে নেগেটিভিটি খুব কাটে। ধুনো, কর্পূর, এগুলো খুব কাজ দেয়। ঘরে নিয়মিত পুজো করো। এরকম যদি কারোর সাথে কিছু হয়েছে যেগুলোর কোনো সোর্স নেই, এই ইনসিডেন্টগুলো হয়েছে, তো তারা কিন্তু এগুলো করতে পারো। তারপরে ঘরে ভালো বজরংবলী, যে অনেকেরই বজরংবলী চালিসা, হনুমান চালিসা আমরা জানি না, তো সেরকম চালিসা ঘরে চালিয়ে রাখতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু করতে পারো, যেগুলো আমি করে রিলিফ পেয়েছি। ঠিক আছে, মানে আমি এরকম নয় যে কারোর কাছে গেছি, কেউ আমাকে কিছু বলেছে, করেছি না, আমি জাস্ট নিজে আমার মন থেকে যেটা চেয়েছে বা আমি যেগুলো শুনেছি, আমি বলছি না আমি এগুলো নিয়ে খুব শুনি, রিসার্চ করি, সেরকমভাবে আমি শুনেছি, শোনার পর কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছে, সেগুলো কিন্তু হয়েছে ঘরে। তারপর থেকে আস্তে 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 আমি মানে রেমেডিগুলো করার পর থেকে প্রবলেমগুলো সলভ হয়েছে। ইভেন কারোর সাথে এরকম ঘটেছে, তাকেও আমি এগুলো বলেছি, সেও কিন্তু রিলিফ পেয়েছে। তো এই জিনিসগুলো করতে পারো। তারপরে ঘরে একটু যেমন গঙ্গার জল ছেটানো বা একটু কর্পূর ধরিয়ে কর্পূর দেখানো, তো এগুলো কিন্তু তোমরা করতে পারো। যাদের এগুলো ফিল হচ্ছে, কিছু হয়তো দেখলে না, বাট তাও এগুলো কিন্তু শুধুমাত্র যে এরকম কোনো কিছু ঘটলো বা এরকম কিছু হলো তারপর তোমরা করবে সেরকম না, তোমরা অ্যাজ ইউজুয়াল নর্মালও করতে পারো, মানে ঘরের পজিটিভিটিটাকে মানে এনহ্যান্স করার জন্য। আরেকটা জিনিস, ধরো কোনো সবজিপাতি রাখলে বা বেশি করে মাছ, মাংস, ডিম এনে রাখলে, ফ্রিজ চলছে কিন্তু এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। কোনো খাবার তুমি সকালে করে রাখলে যে রাত্রিবেলা খাবো, তুমি প্রপারলি সেটাকে গরম করে রেখেছো, সমস্ত কিছু খাবার নষ্ট হয়ে যাচ্ছে খুব ফাস্ট, সেরকম কিছু। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে, তখন বুঝবে সামথিং ইজ দেয়ার, কিছু না কিছু আমার ঘরে ঘটছে। তো সেখান থেকে তোমরা পজিটিভ করতে গেলে এই জিনিসগুলো করতে পারো। ওকে, তো বলো তোমাদের কেমন লাগলো, আর কার কার এরকম হয়েছে, মানে যেগুলো বললাম এগুলো ফিল করেছো, কাদের কাদের সাথে হয়েছে বলো। আর কতজন দেখছে আমি কিছুই বুঝতে পারছি না, কজন দেখছে। হ্যালো, কারা শুনছো বলো, কেমন লাগলো বলো। কেউ দেখছো আমি লাইভে আছি, প্লিজ কল করো না, খুব প্রবলেম হয়, ডিসকানেক্টেড হয়ে যায়। বলো, আর একটা ঘটনা কি শেয়ার করবো, ছোট্ট একটা ঘটনা, কারণ 11:30 বাজছে। 11:30 বাজছে, তো আর একটা কি ছোট ঘটনা শেয়ার করবো, তোমরা বলো। যাবার নাকি আমার হয়েছিল, তোমরা যদি কেউ ঘটনা শেয়ার করতে চাও করতে পারো আমাকে মেসেঞ্জারে, বা যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে শেয়ার করতে পারো। আমি কিন্তু ঘটনা তোমাদের বলতেই পারি এরকমভাবে এসে। তার আগে তো আমার স্টকগুলো ক্লিয়ার করব, তারপর সবার থেকে শুনে আমি বলবো। আর একটা ঘটনা কি শেয়ার করবো বলো। এটা খুব মানে উপকার দেয়, খুব পজিটিভ ভাইবস দেয়। আচ্ছা, আর একটা ঘটনা, একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করছি, যেটা আমার পিসতো দাদার সাথে ঘটেছিল। সেরকম একটা ঘটনা আমি শেয়ার করছি।
তো আমার পিসির বাড়ি বড়বাজারে ছিল আগে। আর বড়বাজারে যারা থাকো বা কারোর রিলেটিভের বাড়ি সেই সংক্রান্ত গেছো বা কেউ নর্মাল গেছো কোনো ফ্রেন্ডের বাড়ি বা কিছু গেছো, তারা জানবে বড়বাজারের এলাকাতে যেহেতু দেখবে ওখানে না 2-3 তলা করে বাড়ি করে রাখা। কেমন টাইপের, ধরো নিচে ঢুকে, নিচে কারখানা রয়েছে, একটা কমন বাথরুম থাকে সেখানে, পুরো বাড়ির সবাই এসে ইউজ করে সেরকম। তারপর উঠে যাওয়া সিঁড়ি, সেই সিঁড়িতে উঠে গিয়ে ওই ল্যান্ডিংটাতে একটা ঘর, তারপর আবার গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে, মানে একটা জায়গার মধ্যেই, ফ্ল্যাট সিস্টেম নয় কিন্তু, বাট ওরকম বাড়ি বাড়ি করে দেওয়া। উঠে আবার ডান দিকে পরপর পরপর কয়েকটা ঘর, আবার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আবার পরপর কয়েকটা ঘর, মানে ওরকম বাড়ির কনসেপ্টে করে রাখা, বাট ফ্ল্যাট সিস্টেম কিন্তু নয়। আমি কি বলছি বুঝতে পারছো তো তোমরা? সেরকম ভাবে কিন্তু করে রাখা। তারপর ওপরে ওঠা বিশাল বড় সিঁড়ি। আর ওই বাড়িগুলো না মোটামুটি 8-9 জায়গা নিয়ে হয়, যেহেতু অনেক ফ্যামিলি, মানে ওই একটা 2-3 তলা বাড়িতে বোধহয় 20টা ফ্যামিলি থাকে, মানে এইরকম। প্রত্যেকের জন্য একটা করে ঘর থাকে, অ্যালটেড থাকে, একটা ঘর, একটা ছোট ডাইনিং, একটা জাস্ট স্নান করার জন্য বা টয়লেটের জন্য, বাট বিশেষত কাজ নিচেই গিয়ে বাথরুমে করতে হয়, মানে এরকম। আর ছোট্ট একটা রান্নাঘর, এরকম সিস্টেমে থাকে। তো অত বড় জায়গার মধ্যে 20-25টা মতো বাড়ি থাকে। তো ওরকম পিসিরা আগে যেখানে থাকতো, এখন তাদের ফ্ল্যাটে থাকে তারা। তো ওরকম বাড়ি। তো আমার দাদার সাথে ঘটনাটা ঘটেছিল। তো ওইখানে না মানে বেশিরভাগই থাকতো নন বেঙ্গলি। দাদার একটা বন্ধু ওই বাড়িতেই থাকে, দাদাদের ঘরের ঠিক পাশে। তারপর কাঠের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে, আর ওই সব বাড়িগুলো না সিমেন্টের সিঁড়ি হয় না, কাঠের সিঁড়ি হয়। উঠে গিয়ে বিশাল বড় ছাদ এরকম, মানে দাদার ঘর থেকে বেরিয়ে বাঁদিকে চলে গেলে কাঠের সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠেই বিশাল বড় ছাদ, আবার ছাদের মধ্যে 3-4টে ঘর, আর একটা পাশ খাটের মানে ছাদের একটা পোর্শন পুরো ফাঁকা, আর ডান দিকে চলে গেলে নিচে সিঁড়ি। তো এরকম ওইখানেই দাদাদের রোটাতে 3টে ঘর ছিল। একটা দাদাদের, একটা তার মাঝখানে, তার পাশে একটা ঘর। তো বিশাল বড় বড় ঘর কিন্তু হয় না। তো পাশেই একজন মারা গেছিল, বয়স্ক একজন। তো দাদারই বন্ধু, মানে একই বাড়িতে থাকতে গেলে যেরকম বন্ধু হয় না, সেরকম বন্ধু। তো দাদার নাম রাহুল। দাদাকে বলো, রাহুল, ঘরে ওদের না 4 দিনে বা 5 দিনে একটা হয়, কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, সেদিনকে স্মরণ সভা বসে, যে সবাই তার ফটোর সামনে বসবে, হোয়াইট কালারের ড্রেস পরে সবাই বসে তাকে স্মরণ করবে, কিছুক্ষণ চুপ থাকবে। তো এরকম থাকে একটা কনসেপ্ট ওদের। তো সেরকমই রয়েছে। তো দাদাকে ডেকে নিয়েছে, যে সবাই তো ওখানে গেছে, আমার পিসিও গেছে। তো গিয়ে বসেছে, বললো, রাহুল চল আমরা একটু ছাদে যাই, ভালো লাগছে না, ছাদে যাই। মানে দাদু এরকম হয়েছিল, দাদাজির মানে হিন্দিতে বলছে। তো ছাদে গেছে দাদা। এবার দাদা ছাদে যাওয়ার পরে একদম মানে উঠে গেছে ছাদে, ছাদের একটা কোণাতে গিয়ে দাঁড়িয়ে আছে, দাদার বন্ধুটাও আছে। গিয়ে দাঁড়ানোতে বন্ধুটা ফোন এসছে, যে নিচ থেকে ওকে ডেকেছে কোনো কিছুর একটা প্রয়োজনে। তো ডাকাতে বলেছে যে তুই একটু দাঁড়া রাহুল, আমি আসছি নিচ দিয়ে। তো দাদা বললো ঠিক আছে, ওপরে আসবি তো? তো বললো ঠিক আছে আমি আসছি। তখন দাদা তো অ্যাজ ইউজুয়াল ছাদে দাঁড়িয়ে আছে, আর যে একদম কর্নারে দাদা দাঁড়িয়ে আছে, সেই কর্নার থেকে ওই সিঁড়িটা যেখান দিয়ে এসে নিচে যাবে, আর সেই সিঁড়িটা মোটামুটি ডিস্টেন্স হচ্ছে প্রায় 150 মিটারের কাছাকাছি। 150 মিটার মানে অনেকটা বেশি, 150 মিটারের কাছাকাছি। বিশাল বড় বললাম না ঘর, মানে বিশাল বড় জায়গা। তো ওরকম একটা স্পেস আছে, তার পাশে ঘর রয়েছে ছাদে, কিন্তু সবকটা ঘরে লক করা, কারণ সবাই নিচে গেছে। সবার ঘরে যেহেতু ওরা সবাই ওখানে নন বেঙ্গলি ফ্যামিলি বেশি থাকতো। অহনা আমি তোমাকে মেসেজ করতে পারিনি, তুমি চলে আসো, ডিসকানেক্ট করে হয়ে যাবে। তো হওয়ার পরে দাদা বলেছে ঠিক আছে তুই আয়, আমি কিন্তু ওয়েট করছি। তবে দাদা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দাদা ফিল করছে দাদের এই কাঁধে কেউ একটা মানে এইভাবে হাত দিল, আর হাতটা না প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দাদার সাথে সাথে যখন কেউ তোমার কাঁধে হাত দেবে, তুমি কি করবে? সাথে সাথে ফিরে দেখবে তো কে? আর এতটা ঠান্ডা না, দাদার মনে হচ্ছে মানে কেউ এসে বরফ রেখে দিল কাঁধে,
এতটা ঠান্ডা হাত। সাথে সাথে দাদা পেছন ফিরেছে, দেখছি কেউ নেই, কেউ নেই। যদি কোনো মানুষ চলে যায়, দাদা আমাকে বলছে যদি কোনো মানুষ ধর আমার কাঁধে হাত রেখে মজা করছে, হয়তো ওই এসে মজা করছে, ওর যেতে তো একটু টাইম লাগবে, মানে রেখেছে, হাতটা সরানোর আগেই দাদা মানে ঘুরে ঘুরে ফিরেছে, যখন দেখছে কেউ নেই, তারপর ফিল করছে যে কিছু না। তো ওই না দেখে দাদা ভয় পেয়ে গেছে প্রচণ্ড, ভয় পেয়ে সাথে সাথে নিচে নেমে এসছে। নিচে নেমে এসে বলছে হ্যাঁ রে তুই কি গেছিলিস? বলো না তো, আমি কাজটা সেরেই যেতাম, এখন আমি যাই, মানে কমপ্লিট করে তো যাবো, এই তো আমি এলাম সবে। দাদাকে বললো কি হলো তুই নেমে এলি কেন? আমি তো বলছি আসছি। দাদা বললো না আমি ঠিক আছে, আমি ঘরে চলে যাচ্ছি, আমি পরে আবার যাবো, ছেড়ে দে, এখন দরকার নেই। তো সেরকম একটা ইনসিডেন্ট। কেউ যদি তোমার কাঁধে হাত রাখে, ধরো তোমরা যে ঘরে বসে আছো, কেউ এসে কাঁধে হাত রাখলো, তুমি ফিরলে দেখলে কেউ নেই, কেমন হবে বলো? তো বলো, আজকের মতো আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এটা আমি পড়ি। কেমন লাগলো বলো? আবার কি চাও আমি লাইভে এসে আরো ঘটনা শোনাই? এগুলো তো ছোটখাটো, মানে এগুলো কিছুই না, যে যে ঘটনা আছে এগুলো তার কাছে কিছুই না, এগুলো জাস্ট মানে খুবই সামান্য ব্যাপার, এগুলো কিছুই না। এরপরে যে ঘটনা আছে, কাশ্মীরের ঘটনাটা, বিশেষত সাউথ ইন্ডিয়াতে আমার সাথে ঘটেছিল একটা, যে ভূতরে এটা কি বলবো, বাড়িতে গিয়ে আমরা উঠেছিলাম, সেই একটা, প্রচুর ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে, এগুলো কিছুই না। তো বলো আবার কারা শুনতে চাও যে আমি আসি তোমাদের ঘটনা শোনাই? তাহলে আমি কিন্তু আসবো, তোমাদের ঘটনা শোনাবো। বলো কেমন লাগলো আগে বলো, তারপর। অনেকেই তোমরা ছিলে, অনেকেই দেখছো, ভালো লাগলো। আগে আমি আসতাম, অনেক ঘটনা শোনাতাম। কমেন্ট করো সবাই। এই তো আমার কাছাকাছি এসে গল্প, এটা তোমার কাছাকাছি এসে গল্প শোনা আমাদের, অবশ্যই এসো, খুব ভালো, একদম ভূতের গল্প তোমার কাছে চলবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার কি আসবো? তাহলে আমি অবশ্যই একটা মানে পোস্ট করে দেবো আসার আগে। আর বলাটা কি ঠিক হয়েছে? মানে অনেকেই তো আছে ঠিক কমফর্ট হয় না, মানে আর আমি অনেক দিন পরে যেহেতু এলাম লাইভে, তো অনেক দিন আসিনি, তো কেমন হয়েছে তোমরা শুনতে, কেমন লাগলো সেটা জানাও। আর সেরকমই দেখো, এই পরিবেশটাকেও সেরকমভাবেই করেছি, মানে বিশাল আলো জ্বালিয়ে রাখিনি, একটা ছোট্ট আলো জ্বালিয়ে রেখেছি। ভাবছিলাম তো যে ছোট একটা মোমবাতি জ্বালিয়ে বসবো, ঘরটা একটু আরো অন্ধকার অন্ধকার থাকবে, কিন্তু সাহস হলো না আমার বসার, সত্যি কথা বলতে। এই জন্য রিসেন্ট আমার হাজব্যান্ডের সাথেও ঘটেছে এখানে বসে, আমি বলছি 10-15 দিন আগে। তাহলে ভাবো, ভয় লাগে, বাট আমি কিন্তু সাহসী যে এখানে বসে ঘটনা শোনাচ্ছি আমি। অ্যাকচুয়ালি এটা ভূতের ঘটনা, কিন্তু গল্প নয়, এগুলো সত্যি ঘটনা হয়েছে। আমারও ভীষণ ভালো লাগে, মানে ভূত আমার কাছে ভয়েরও যেমন ভালোবাসারও, কারণ আমি ছোট থেকে আমার ঠাকুমার কাছে রাত্রে ঘুমাতাম, ঠাকুমার কাছে ঘটনা শুনতাম, এরকম প্রচুর বার হয়েছে, অনেক ঘটনা শুনেছি, এরকম। আবার আসবো, আবার শোনাবো। আজকে অনেক রাত হয়ে গেছে, তোমরাও যারা ডিনার করোনি করে নাও, অনেকেরই সকালে উঠতে হয়, তো বেশিক্ষণ জাগিয়ে রাখবো না তোমাদেরকে। আমারও পুচকু ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর বলো, কাল না হলেও আমি স্যাটারডেতে আসবো, যদি কাল পসিবল হয় আসবো, আদারওয়াইজ স্যাটারডেতে আসবো। বাকিরা কোথায়? কারা কারা শুনতে চাও আরো ঘটনা? পরের দিন এসে লাইভে তোমাদের শোনাবো। অ্যাকচুয়ালি লাইভে ঘটনা শোনা মনে হয় না যে পাশাপাশি বসে গল্প শুনছি, সেরকম। আমার তো ভীষণ ভালো লাগে লাইভে এসে। আর একটু বলো না, আর একটু বলবো। অ্যাকচুয়ালি তো আমার মানে আমারও শুতে হবে, সকালে উঠতে হবে, পুচকেটা তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে, তো তাকে সামলানো, আমার হাজব্যান্ড যায় অফিসে, তো ওকে রেডি করে দেওয়া, ঘরের কাজ থাকে, সমস্ত কিছু উঠতে হয়। আর তার থেকেও বড় কথা, অনেক রাত হয়ে গেছে, তোমরাও এবার ঘুমাবে। আমার হাজব্যান্ডের ঘটনা, ওই ঘটনাটা না, যতক্ষণ না অ্যাকচুয়াল ঘটনা বলবো ততক্ষণ ওই ঘটনাটা তোমরা রিলেট করতে পারবে না, তো সেজন্য আগে ওই ঘটনাটা বলবো, তারপর তোমাদের মানে দাদার সাথে যেটা ঘটেছে সেটা আমি বলবো।
তাহলে কিছুটা সাসপেন্স থাক, আবার আসবো, আবার শোনাবো তোমাদেরকে ঘটনা, কিছুটা সাসপেন্স থাক। আর এগুলো সত্যিকারের ঘটনা, জানো তো, এগুলো কোনো গল্প বানানো নয় বা কিছু না, মানে এগুলো অনেকেই জানে, অনেকের সাথে ঘটেছে, অনেকেই বুঝতে পারবে। যেমন বললাম, ভূতকে ওভাবে দেখা যায় না, যে মানে চোখটা সাদা সাদা মণিগুলো বা এরকম, মানে হয় না যেমন নর্মাল আমরা সিনেমাতে দেখি বাচ্চাদের যে স্টোরিগুলো, ওরকম হয় না। ভূতকে ফিল করা যায়, ভূতকে অনুভব করা যায়, ভূতকে ওইভাবে সামনে দেখা যায় না যে মাংস গলে গলে পড়ছে বা চোখ সাদা, ওরকম নয়, বুঝতে পেরেছ? ভূতকে ফিল করার, বাট তুমি ফিল করবে, অবয়ব দেখবে, বাট স্পষ্ট কিছু কিন্তু বোঝা যায় না। তো চলো, আজকের মতো আমি এখানেই তোমাদেরকে টাটা করছি। তো আজকে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ডিনার করে নাও, যাদের হয়ে গেছে তারা ঘুমিয়ে পড়ো, কারণ সকাল সকাল উঠতে হবে, সবারই কাজ থাকে। তো সবাই খুব ভালো থেকো। আবার আমি নেক্সট লাইভ যখন এর মধ্যে আসবো, আমি তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো, আমি এখানে পোস্ট করে দেবো। আমি যারা আমার গ্রুপে আছো তাদেরকেও আমি সেখানে পোস্ট করে দেবো, সেখানে তারা দেখতে পাও। আর সবাই সাথে থেকো, সবাই সাথে থাকলে মনে হয় আমি বসে সবাইকে গল্প শোনাচ্ছি, সবাই শুনছে পাশে বসে, সেটা খুব ভালো লাগে। আর সাথে বিকাল হলে বলতাম যে 1 কাপ চা আর কিছু একটা স্ন্যাক্স নিয়ে বসে পড়ো, খেতে খেতে ঘটনা শোনো। তো আবার আসবো লাইভে, আবার এরকম পরিবেশ তৈরি করেই আসবো, কারণ এই পরিবেশেই ঘটনাগুলো ভালো লাগে। তো সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, যা ওয়েদার, খুব সাবধানে সতর্কে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। সবাই আবার নেক্সট টাইম লাইভে জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ।